সাব্বাস কাকু সাবাস, ইউনুস কাকু সাবাস। জুলাই সনদের বিরুদ্ধে এনসিপি চমৎকার রাজনীতি করছে, সময় উপযোগী রাজনীতি করছে, কঠিন সিদ্ধান্ত নিয়েছে। অথবা 1 মাস পর সকালে কি হবে, অথবা 1 বছর পর কি হবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি কেউ বুঝতে না পারে তার রাজনীতি করা উচিত না। আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা বিকাল 4টায়। একটা জমকালো অনুষ্ঠান হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে প্রধান অতিথি থাকবেন এবং সব রাজনৈতিক দলগুলো তারা আসবেন এবং সনদে স্বাক্ষর করবেন, এমনটাই কথা ছিল। কিন্তু গত রাত পর্যন্ত যেমন অনিশ্চয়তা, সকাল থেকে আরেকটি বেশ উত্তপ্ত পরিস্থিতি। বিএনপির অপকর্মের কারণেই ছাত্র দলের ভরাডুবি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, কথাটা বলেছেন ছাত্র দলের এক নেতা। দুঃখ প্রকাশ করেছেন যে আমার প্রিয় দল বিএনপি যে অপকর্ম করেছে গত 15 মাসে, সেই অপকর্মের ফলাফল আমরা পেলাম প্রত্যেকটা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। জুলাই সনদের বিরুদ্ধে এনসিপি চমৎকার রাজনীতি করছে, সময় উপযোগী রাজনীতি করছে, কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এনসিপিকে আবার রাজনীতির ট্রাকে ফিরিয়ে আনবে তাদের এই অনড় অবস্থান, তাদের এই জোরালো সিদ্ধান্ত। দর্শক, খবর, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি। যদিও আমি যখনই আলোচনা করছি তখন পর্যন্ত ইউনূস সরকার বিহাইন্ড দ্য সিন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে এনসিপিকে জুলাই সনদে অংশগ্রহণ করানো যায়। যদিও আমি আলোচনা করছি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে জামাত বিএনপি কেউই ফাইনালাইজ করেনি, তবে বিএনপি স্বাক্ষর করবে এটা তো স্পষ্ট। কারণ এরকম অনিশ্চয়তার মধ্য দিয়ে যদি জুলাই সনদের কিছু একটা করা যায়, বিএনপির চাওয়া তো এটাই যে প্রতারণা, অনিশ্চয়তা, একটা ধোঁয়াশা, এটাই বিএনপি চায়। বিএনপি আসলে সংস্কার কিংবা জুলাই সনদ বাস্তবায়ন এগুলো চায় না। আর আমরা যেটা আগে থেকে বলে আসি, এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল। এনসিপির অনেকে জুলাই ব্যবসা করছে, জুলাই বিক্রি করে খাচ্ছে, ইটস ট্রু। কিন্তু এই এনসিপি যদি জুলাই না বাঁচলে এনসিপি বাঁচবে না। জুলাই সনদ এগুলোর আইনি ভিত্তি এটা নিশ্চিত না হলে এনসিপির ছেলেদের একদিন ধরে ধরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হবে, এনসিপিকে ফাঁসিতে ঝুলানো হবে। তো এই জন্য জুলাই ভিত্তিক সংবিধান, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান, এটা অনিবার্য। তো এই প্রেক্ষিতে জুলাই সনদ নিয়ে কোনো নাটক, কোনো অস্পষ্টতা এবং জুলাই ঘোষণাপত্রের মতো নামকাওয়াস্ত জুলাই সনদ, যাতে জুলাই বিপ্লবের মৌলিকত্ব নষ্ট হবে এবং যার মধ্য দিয়ে বিএনপির প্রতারণা, নোট অফ ডিসেন্ট, ধোঁয়াশা, মানে এগুলো কায়েম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলো স্বাক্ষর না করার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা বিকাল 4টায়। একটা জমকালো অনুষ্ঠান হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে প্রধান অতিথি থাকবেন এবং সব রাজনৈতিক দলগুলো তারা আসবেন এবং সনদে স্বাক্ষর করবেন, এমনটাই কথা ছিল। কিন্তু গত রাত পর্যন্ত যেমন অনিশ্চয়তা, সকাল থেকে আরেকটি বেশ উত্তপ্ত পরিস্থিতি। সেটি হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একটা দল তারা ঢুকে পড়েছে অনুষ্ঠান স্থলে। তারা মঞ্চে বসে পড়েছে, মঞ্চের সামনে, এবং মঞ্চেও নাকি অবস্থান নিয়েছে। একটা জটিল অবস্থা। আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাই। দেখেন, সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা। দর্শক, যেমন শুনছিলেন, এখানে যারা জুলাই যোদ্ধারা রয়েছেন, জুলাই আহতরা রয়েছেন, তারা এখন ভিতরে প্রবেশ করবে, সেজন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। যদিও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা নিরাপত্তার যে বেশ সেটি দেখতে পাচ্ছি সংসদ ভবনের ভিতরে। আমরা নিশ্চয়ই যে সকালবেলা আমরা দেখছি কিছুক্ষণ আগে জুলাই যোদ্ধা যারা ছিলেন আবার তারা ঢুকে ভিতরে ঢুকে একটাই বলছিলেন, এবং পাশাপাশি সে বিষয় কিন্তু আমরা দেখেছি এবং পাঁচলাখ ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারবে সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে তারা যারা কালে পাঠ থেকে আমরা সাথে করেছি। আমি জাতীয় সংসদ। দর্শক, এই খবরের পাশাপাশি আরেকটা খবর কিছুক্ষণ আগে আসলো এবং আমি সকালবেলা উঠে একটু অবাক হয়ে গেলাম। যমুনা টেলিভিশন দেখলাম যে দৌড়ে একদল মানে ঢুকতেছে সংসদ ভবনের যেই মঞ্চ, সেখানে মঞ্চে ঢুকে চেয়ারে বসে পড়েছে। সামনে পুলিশ দাঁড়ানো এবং পুলিশ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা অনড়, তাদের দাবি মানতে হবে। সেই বানা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং তাদের দায় মুক্তি দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে। এই সমস্ত নানান দাবি নিয়ে তারা সেখানে অবস্থান করছে। আমি অবাক হলাম যে যেখানে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, অন্যান্য অতিথিরা আসবেন, সেটা তো গত রাত্রে থেকেই পুরো সিকিউর থাকার কথা। এমন অবস্থা যে সংসদ ভবনের ভেতরে ঢুকে গেল, তার যে প্রাঙ্গণ দক্ষিণ প্লাজা, সেখানে ঢুকে গেল, নিরাপত্তার ব্যবস্থা কোথায়? এই ধরনের সর্বোচ্চ রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে আগের রাত থেকেই চরম নিরাপত্তা নেওয়া হয়, কঠিন নিরাপত্তা নেওয়া হয়, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে না পারে, কেউ যাতে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো বোমা বা অন্য কোনো কিছু না দিতে পারে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কেউ ঢুকতে পারবে না পাশ ছাড়া। তো এটা অবাক কাণ্ড। সকালবেলায় হুড়মুড় করে ঢুকে গেল। এখন পর্যন্ত সেই অবস্থা। দুই দাবিতে
জুলাই সনদ স্বাক্ষর মঞ্চে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। এখানে বলা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই যোদ্ধাদের দায় মুক্তির দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল 10টার পর তারা জাতীয় সংসদ ভবনের এলাকায় প্রবেশ করে বলে জানা গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায় যে সকাল 10টার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তারা এখন মঞ্চে অবস্থান করছেন। খালি এইরকম বিশৃঙ্খল অবস্থার মধ্যে এমনি রাজনৈতিক দলগুলো সব আসবে কি আসবে না কোনো কিছু ঠিক নেই। এনসিপি যেদিন সৃষ্টি হইল, মানে এনসিপি যেদিন এজ এ পার্টি ঘোষণা দিল, ঠিক সেই দিন থেকেই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, বাংলাদেশের ম্যাক্সিমাম যারা এই রাজনৈতিক অ্যানালিস্ট বা যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা প্রথম থেকে একটা তকমা লাগাই দিল এনসিপির মধ্যে, এনসিপি কিংস পার্টি, মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি। এই তকমা চলছে, এই তকমা বহুদিন যাবত চলতেছে। ইদানিং সেই কথাটা কিন্তু কমে গেছে। তার কারণ হইল নাহিদ ইসলাম যেদিন ডিক্লেয়ার দিয়ে দিল যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই সেফ এক্সিট খুঁজতেছে এবং অনেকেই বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত, তখন এবং তারপর যখন সার্জিস আলমা বললো যে এই সমস্ত উপদেষ্টা সেফ এক্সিট পাবে না, এদেরকে এইখানেই মরতে হবে, এই ধরনের কথা যখন বলা বলি করলো, বা আজকে বেশ কিছুদিন যাবতই এই কথাটা কিন্তু উড়ে গেছে যে এনসিপি আর কিংস পার্টিতে নাই, মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি থেকে হাত সরাই দিছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির দিকে ঝুঁকে গেছে। এই আলোচনাটা চলছে। কিন্তু ইদানিং আবার যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা ইউনূস বিরোধী, তারা আবার বলতেছেন এগুলো নাকি ইউনূস স্যারের নাকি নাটক, এনসিপিকে দিয়ে এই সমস্ত নাটক করাচ্ছে। আমি কেন এতগুলো কথা বলতেছি যে আজকে যে জুলাই সনদটা সাইন হবার কথা, সেইখানে এনসিপি যাচ্ছে না। তো কিংস পার্টি যদি হয় তাহলে সে যাবে না কেন? এখন তো কিংস পার্টি আর নাই, কিংস পার্টি এখন পিপলস পার্টি হয়ে গেছে। এনসিপি যাচ্ছে না, এনসিপি তার জায়গায় অলর। নাহিদের যে না যাবার কারণগুলো আপনারা দেখেন, তাহলে স্পষ্টত আপনি নিজেই বিবেচনা করতে পারবেন নাহিদের না যাওয়াটা সঠিক না বেঠিক। এই সংস্কার নিয়ে অনেক কমপ্লিকেশন আছে, বহুবার বলছি, আমি সোজা ভাষায় বলি। নাহিদ দুইটা কারণে যাইতে চায় নাই। প্রথম কারণ হলো যে এর বাস্তবায়ন কি করে হবে সেটা ডিসিশন না হলে নাহিদরা যাবে না। বাস্তবায়ন বলতে এটা কে সিগনেচার করবে। নাহিদের কথা হলো যে এজ এ সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাইন করুক, কিন্তু অনেকে আবার সংবিধানের 106 অনুচ্ছেদের প্রবলেম, রাষ্ট্রপতি ছাড়া হবে না, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ক্লজ দেখায়া বলতেছে এইটা একটা গন্ডগোল করার উপায়। আপনাদের কি মনে হয় আমি জানি না, আমি কিন্তু এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি যে আপনি এই যে সাইন করে দিয়ে আসলেন, এরপর এটা কি ভ্যালু আছে বলেন? কে বাস্তবায়ন করবে? সালাউদ্দিন সাহেবের কথা অনুযায়ী বা বিএনপির কথা অনুযায়ী স্পষ্টত প্রমাণিত হয় যে আপনারা সাইন করেন, যাই করেন সংসদে পাস করাইতে হবে। যদি তাই হয় তাহলে গণভোটের প্রশ্নটা কেন আসতেছে? এই যে কমপ্লিকেসিটা, এইটার জন্য নাহিদ যাবে না। তার 2 নম্বর কারণ হলো নাহিদ বলতে চাচ্ছে যে আপনারা এই যে সনদটা লিখছেন, এর মধ্যে কি লিখছেন ভাই? আমরা তো পড়তে পারলাম না, না পড়ে কেমন সাইন করুন? কথাটা মিথ্যা বলেন নাই। আপনি বিয়ে করতে গেলেন, বউ দেখলেন না, কত টাকা কাবিন হয়ে ঠিক হলো না, কোনো কিছু ফাইনালাইজ হলো না, বললো আপনি সাইন করেন। ঘটনা তো এরকমই হয়। আপনার কি মনে হয় যে আমি একটা কাগজে সাইন করুন, সেটার মধ্যে কি লেখা আছে সেটা আমি দেখবো না? নাহিদের জায়গায় আমি এখানে নাহিদকে রাইট মনে করি। আবার আসেন জামাত ইসলামী, উনারা তো আবার রহস্য রেখে দিছে। রাবে আমির ডক্টর মোহাম্মদ তাহের স্যার বলছেন কালকেই দেখতে পারবেন, যাই কিনা, গেলেই তো দেখা যাইব। উনাদেরও একটা বড় দাবি আছে যে আমরা গণভোটটা চাই, গণভোট না হলে আমরা এটার মধ্যে নাই। এখন এত কিছুর মধ্যে তাহলে যাচ্ছে নাকি? এত বড় আয়োজন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্যান্ডেল ছাপাইয়া, সেখানে প্রায় 3000 গেস্টে দাওয়াত দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্ট ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে, বিএনপির সর্বোচ্চ নেতা খালেদা ম্যাডামকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা যাবে না, খালেদা ম্যাডামের শরীর ভালো না, তারেক সাহেব তো নাই দেশে, সম্মান দেখানো হচ্ছে। 3000 গেস্ট আসবে, এই 3000 গেস্টের সামনে এই সনদটা সাইন হবে। এখন প্রশ্ন উঠতেছে এই যে যাচ্ছে না কে কে, যাচ্ছে কে কে? আমরা যতটুকু খবর পাইছি বা আপনারা যেটা খবর পাইছেন যে বিএনপির থেকে তার সমমনা দল সহ যাচ্ছে সাইন করতে, বাট যাচ্ছে না কে কে? প্রথমে ডিক্লারেশন দিয়ে দিয়েছে বাম 4 দল, তারা যাচ্ছে না। এনসিপি যাচ্ছে না, জামাত ধোঁয়াশার মধ্যে আছে। তাহলে সাইনটা করবে কে? কিন্তু তারপরেও আমার যা বিশ্বাস, এর মধ্যে আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখনও শুরু হয় নাই, কিন্তু যখন শুরু হওয়ার মধ্যে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসবে। আইসা জুলাই সনদটা পাস হবে, মানে সাইন হবে। তারপরেও সরকার একটা জায়গা রেখে দিয়েছে, যদি আজকে পুরোপুরিভাবে এটা সম্পাদন না হয়, সবাই যদি সাইন না করে, 28 তারিখ পর্যন্ত এটা এক্সটেনশন করা হয়েছে। এই ঐক্যমত্য কমিশন এক্সটেনশন করতে বহুবারই করছে, আবারও করলো, মানে 27 তারিখে এবার 28 তারিখে লাস্ট ডেট দেওয়া হয়েছে। সরকার চাইবে বা বিভিন্ন দলগুলো চাইবে এই 28 তারিখের মধ্যে যায় এটা সবাই সাইন করুক। এখন সবচেয়ে মজার ব্যাপার হয়েছে সাইন করার পরে কি হবে। আর এটা যদি সাইন হয়, এর মধ্যে যে সমস্ত ক্লজগুলো আছে সেই আলোকে যদি নির্বাচন হয়, তাহলে কি নির্বাচন ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বা 15 তারিখের মধ্যে হইতে পারবে? কেমনে হবে? এর আগে আপনার করতে হবে গণভোট করার পরে আমার মনে হয় সেই ক্লজে এটাও লেখা আছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। সেটাও যদি করা হয় তাহলে কিভাবে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? এখন যারা ইউনূস বিরোধী তারা বলতে চাচ্ছেন এগুলো সব ইউনূস সাহেবের চাল, ইউনূস সাহেব ইচ্ছা করে প্যাচ লাগাইতেছে, এনসিপি এবং জামাতকে দিয়ে প্যাচগুলো লাগাইতেছে, বিএনপিকে কোণঠাসা করতেছে। তাহলে ভাই আপনারা যারা এই কথাগুলো বলতেছেন, এই লোকগুলাই তো 2 দিন আগে বলছেন যে ইউনূস সাহেব বিএনপির সাথে হাত মিলাই ফেলাইছে। আপনারাই কয়েকদিন আগে বলছেন যে এনসিপি ইউনূস সাহেবের একটা পালিত দল। আপনারাই বলতেছেন জামাতের সমস্ত লোকজন ইউনূস সাহেব ছড়াইয়া ছিড়াইয়া দিছে নির্বাহী পরিষদে, পুলিশে, অন্যান্য বিভিন্ন জায়গায়, বড় বড় প্রতিষ্ঠানে। আবার আপনারা এখন বলতেছেন যে ইউনূস সাহেব বিএনপির বিপক্ষে চলে গেছে।
বা কেউ কেউ বলতেছেন ইউনূস স্যার বিএনপির পক্ষেই আছেন, এদের দিয়ে এই নাটকগুলো করাইয়া ইলেকশনটাকে উনি বিলম্ব করতে চান। এখানে একটা কথা সবাই মনে রাখেন, ইউনূস স্যার কিন্তু গতকালকে ঐকমত্য কমিশনের যে লাস্ট মিটিং ছিল, যেখানে উনি সভাপতিত্ব করছেন, ওইখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কোনো রকম কোনো দূরভিসন্ধি নাই। উনি কিন্তু এক কথার মানুষ। আপনারা যে যেভাবে বলেন উনি ক্ষমতা আঁকড়ায় ধরতে এখানে আসেন নাই, উনি এখানে সারা জীবন বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকবে সেই জন্য উনি আসেন নাই। যদি সেই জন্য উনি আসতো তাহলে অনেক বড় বড় কাজগুলো সে হাত দিত না। আমি যদি সবচেয়ে বড় কথা বলি যে আজকে আর্মির সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সম্পর্কের ফাটল ধরছে এবং এরপরে এই যে এত বড় মামলাটা আইসিটি থেকে করা হলো, আপনারা কি মনে করেন যে তাজুল সাহেব একলাইটা করছে এবং ইউনূস সাহেবের কোনো মতামত নাই? অবভিয়াসলি আছে। ইউনূস সাহেব যদি ক্ষমতায় থাকতে চাইতো তাহলে ওয়াকার সাহেবের সাথে একটা সমঝোতা কইরা প্রথম থেকেই উনি অন্যভাবে চলতো, কিন্তু উনি প্রথম থেকে সেইভাবে চলে নাই। উনি কিন্তু বারবারই বলতেছে এবং গত পরশুদিনও বলছে যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যেতে চাই। এই কথাটা আপনারা যে যেভাবেই বলেন আমি অন্তত বিশ্বাস করতে রাজি না যে ইউনূস স্যার ক্ষমতার লোভী। তার সম্পর্কে অনেক ধরনের কথা তার বিরোধীরা বলেন, কিন্তু তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। উনি যদি ক্ষমতার লোভী হইতো তাহলে উনি আজকে বাংলাদেশে যে আর্মির সাথে সরকারের যে সংঘাত সেটা হইতো না। 22 অক্টোবর ডেডলাইন, আর মাত্র 5 দিন বাকি। কি করবেন জেনারেল ওয়াকার? আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ হবে। আমরা যদি শুরু থেকে শুরু করি, আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেননি এবং করবেন না। তিনি যা করতেছেন তিনি একটা সমঝোতা করার চেষ্টা করতেছেন সরকার এবং বিচার বিভাগের ভিতরে, যাতে তারা ন্যায় বিচার পায় এবং লঘুদণ্ড পায়। এখন লঘুদণ্ড কিভাবে? সেটা হচ্ছে যে রাজসাক্ষীর মাধ্যমে অথবা এমন কোনো আইনের কোনো বিশ্লেষণ আছে কিনা যেটা দ্বারা বলা যায় যে তারা তো সরকারের নির্দেশনা কাজ করেছেন, তারা তো ইচ্ছা করে অপরাধ করেননি, বাট শাস্তি পেতেই হবে, কিন্তু দণ্ডটা একটু লঘু যায় কিনা। এবং এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা তারা অলরেডি বুঝে গিয়েছেন যে ওয়াকারদেরকে বাঁচাবেন না, এবং ঠিক এই কারণেই মেজর জেনারেল কবির তিনি আইনজীবী বিষয়ে কথা বলার জন্য বেরিয়ে যান এবং তারপর তিনি বর্ডার ক্রস করে ভারতে চলে যান, যেটা কিন্তু সেনাবাহিনী জানতো না। আবার আরেকজন দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন কারণ তার মন ভালো না। তিনি বিচার কার্যে শঙ্কিত, বিচার হলে তার কি হবে, কি শাস্তি হবে, সেই চিন্তায় তিনি ট্রমাটাইজ হয়ে গিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন এবং তার পরিবার ফেসবুকে আবেগঘন পোস্ট দিচ্ছেন, তার ছোট ভাই, তার বোন, তার বন্ধুরা, যে উনি নাকি নির্দোষ। আমার প্রশ্ন, 2021 সালে যখন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে আপনার ভাই এই ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার তিনি মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছিলেন, তখন তো আপনারা কিছু বলেননি। তখন তো এই যে মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছেন এটাকে পুঁজি করে হাসিনাকে বলেছেন, দেখুন আপনার জন্য আমরা মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছি, আমাদেরকে রিওয়ার্ড করুন। তখন কিছু বলেননি। এখন যখন বিচারের মুখোমুখি হবে, এখন আবেগঘন বক্তব্য। যেই মোস্তফা সরোয়ার এই গুম খুনের সঙ্গে জড়িত, যেটা আমেরিকা ইনভেস্টিগেশন করেই কিন্তু তাদের উপর স্যাংশনটা দিয়েছিল, এখন উনি সিএমএইচে ভর্তি হয়েছেন ট্রমাটাইজ। আরেকজন আছেন সারোয়ার বিন কাশেম, তিনি একসময় র্যাবের মুখপাত্র ছিলেন, তার কপালে কালো দাগ আছে নামাজ পড়তে করতে। তার আত্মীয়স্বজন ফেসবুকে আবেগঘন পোস্ট করেন যে আমাদের আত্মীয় সারোয়ার বিন কাশেম নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, এই সেই বিভিন্ন কথাবার্তা। এখন কারো কোনো দোষ নেই, এখন সবাই নির্দোষ, কারণ তারা বুঝে গিয়েছেন যে জেনারেল ওয়াকার তাদেরকে সেভ করবে না। এবং জেনারেল ওয়াকার নিজেই হচ্ছেন ওপেন হার্ট সার্জারি পেশেন্ট, তিনি সিঁড়ি উঠতে পারেন, ক্লান্ত হয়ে পড়েন। তার কথা হচ্ছে সরকার আমাকে যে কদিন রাখে আমি থাকবো, না রাখলে চলে যাবো, কোনো সমস্যা নেই, কিন্তু যে কদিন আসি আমরা দায়িত্ব পালন করে যাবো। আমি কখনোই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মুখামুখি সংঘাতে যাব না, আমি সমঝোতার মাধ্যমে চেষ্টা করব। এখন বাকি আছে আর 5 দিন, কি করবেন তিনি? এবং দেখুন ওয়াকারুজ্জামানের কিছু ইচ্ছে থাকলেও করার নাই, কারণ অলরেডি বিভিন্ন জায়গা থেকে অলরেডি প্রেশার আছে যে এইসব অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র ইনডাইরেক্টলি প্রেশার দিয়েছে, যেটা অনেক ভিজিবল না, কিন্তু তাদের যেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে। সেই হিউম্যান রাইটস ওয়াচ এই বিচার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে অবশ্যই এদের বিচার হওয়া উচিত, কারণ তারা প্রত্যক্ষ গণহত্যা এবং গুম খুনের সঙ্গে জড়িত। এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর তিনিও এই বিচার কার্যক্রমকে সমর্থন করেছেন। প্রথম আলোর খবর, বাংলাদেশে বিগত সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু করাকে জবাবদিহিতা নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর। তিনি এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর থেকে তিনি বলেন যে গুমের ঘটনার বিচার প্রক্রিয়া মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো গুমের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এটি ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এবং আরো বলা হয়েছে, গত সপ্তাহে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম এবং নির্যাতন সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2টি মামলা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে। এইসব ঘটনা যথাক্রমে টাস্ক ফোর্স ফর ইন্টারভেনশন সেল টিএফআইসি এবং জয়েন্ট ইন্টারভেনশন সেল, যেটা নাকর বলা হয়, যে আইসিতে সংগঠিত হয়ে অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল এই মামলাগুলোতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সাবেক সেনা কর্মকর্তা হলেও বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন এবং এর মধ্যে ডিজিএফআই এর সাবেক পরিচালক এবং র্যাবের সাবেক কর্মকর্তা রয়েছেন। এবং আরো বলা হয়েছে যে গত শনিবার সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে তারা বিগত সরকারের আমলে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত 1 ডজনেরও বেশি সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য সেনাবাহিনীর
ওই কর্মকর্তাদেরকে একটি উপযুক্ত, খেয়াল করেন, উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা খুব গুরুত্বপূর্ণ। মানে জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে যে এই যে তোমরা এই অভিযুক্ত কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নিয়েছো, এটা যথেষ্ট না, এবং তাদের বিচার যে বলতেছো যে সামরিক আইনে হবে, এটা যথেষ্ট না। হেফাজতে থাকা 15 জনকে একটি বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কি? তার মানে জাতিসংঘ স্পষ্ট বলেছে যে এই সেনা আইন, সেনা হেফাজত, এগুলি আমরা মানি না, তাদেরকে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে, এবং এটা জেনারেল ওয়াকারের উপরে একটা স্পষ্ট সরাসরি চাপ, এতে কোনো সন্দেহ নেই। ফরকার তুরুক বলেন, আমি যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান আন্তর্জাতিক আইনে যার নিশ্চয়তা দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। এসব সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি বলেছেন যাতে কোনো মামলাতেই মৃত্যুদণ্ড না, সর্বোচ্চ কথা হয় যাবজ্জীবন কারাদণ্ড। এটা পশ্চিমা স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি বলেছেন, কারণ ইউরোপের অনেক দেশেই মৃত্যুদণ্ড নেই। এবং আপনারা জানেন জাতিসংঘ যেই 200 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে, সেখানে জাতিসংঘের রিপোর্টে সরাসরি সেনাবাহিনীকে গণহত্যার এই অন্যতম পার্ট বলে উল্লেখ করা হয়েছে, এবং বলা হয়েছে যে পুলিশ, র্যাব, বিজি পাশাপাশি সেনাবাহিনীগুলিতেও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটা কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা বড় আঘাত। এবং আজকে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক তিনি স্পষ্ট বলেছেন যে এই সেনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে, সময় আছে মাত্র 5 দিন। শুধু কি তাই, এদিকে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারাও বলেছে যে এই সেনাদেরকে সেনা হেফাজতে রাখা যাবে না। আমি প্রথম থেকে আবার পড়ি। টিআইবি বলেছে যে পতিত স্বৈরাচার শাসনামলে সংঘটিত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার এবং আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করতেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং সংস্থাটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আজ মঙ্গলবার তারা বলেছে যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ঠিক কোন বিবেচনায় ও যুক্তিতে অন্য অভিযুক্তদের থেকে পৃথক ব্যবস্থাপনায় রাখার সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আমরা সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছি। যে জুলাই হত্যাকাণ্ডে যেসব পুলিশ এবং বিজিবি, র্যাব বা সেনাবাহিনীর অবসরপ্রাপ্তরা তারা রয়েছে সাধারণ জেলখানায়, কিন্তু এই 15 জনকে কোন বিবেচনায় সেনা হেফাজতে রাখা হয়েছে, আমরা এই বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাই, সরকারকে ব্যাখ্যা দিতে হবে। স্ট্রং স্টেটমেন্ট, কিন্তু কোনো সন্দেহ নেই। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী। অন্য অভিযুক্ত ব্যক্তিরা যদি যথানিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারাগার থাকতে পারেন, তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য আলাদাভাবে বিশেষায়িত সাবজেলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন সরকারের এই বৈষম্যমূলক আচরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করবে, যা ভুক্তভোগী এবং তার পরিবার সহ জনে মনে সরকারের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ঝুঁকি সৃষ্টি করবে। তো দেখেন, তাহলে হিউম্যান রাইটস, জাতিসংঘ এবং দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।